অধ্যায়। আমরা আজকে কি পড়বো না, ইতিহাস বইয়ের 4 অধ্যায়, ক্লাস 10-এর। তো ক্লাস 10-এর 4 অধ্যায় আমাদের কি রয়েছে না, ক্লাস 10-এ আমাদের 4 অধ্যায় যেটা রয়েছে সেটা কি না, সেটা হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার দিক। এই সংঘবদ্ধতার গোড়ার দিকে আমরা প্রথম যেটা আজকে দেখব সেইটা হচ্ছে কি না, সেটা আমরা দেখবো হচ্ছে মহাবিদ্রোহ। আমরা আজকে কি দেখবো না, আমরা আজকে পড়বো হচ্ছে মহাবিদ্রোহ। মহাবিদ্রোহ মহাবিদ্রোহ দেখবো। এই মহাবিদ্রোহ কত সালে শুরু হয়েছিল না, এই মহাবিদ্রোহ হয়েছিল 1857। 1857 কি হয়েছিল না, মহাবিদ্রোহ হয়েছিল। আমাদের এখন যেটা জানতে হবে বা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মহাবিদ্রোহটা কেন হয়েছিল, এবং এই যে বিদ্রোহটাকে মহাবিদ্রোহ কেন বলে। এই বিদ্রোহটার আরো কতগুলো সময়, সিপাহী বিদ্রোহ বলতে পারিস, কেউ কেউ এটাকে জাতীয় বিদ্রোহ বলেছে, কেউ কেউ এটাকে বলেছে স্বাধীনতা সংগ্রামের প্রথম বিদ্রোহ। এত নাম আছে এই বিদ্রোহটা। এই বিদ্রোহটার এত নামের মধ্যে আমরা কি, এত নাম আছে, এবং আমরা দেখবো যে এই বিদ্রোহটা কবে হলো, কিভাবে হলো, কেন হলো। আমাদের 10-এর বইতে যেটা আছে, 10-এর বইতে যেটা আছে সেটা কি না, সেটা হচ্ছে এই বিদ্রোহটা ঐতিহাসিক ব্যাখ্যা, কে কি বলেছে, কে কি করেছে, এইগুলো। ঠিক আছে, তো এর আগে আমাদেরকে প্রথম যেটা জানতে হবে সেটা কি না, সেটা হচ্ছে মহাবিদ্রোহটা কেন হলো। যদি আমাদের এটা সম্পর্কে বেসিক কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু আমরা এটাই কি করবো না, আমরা এটাকে বুঝতে পারবো। আমরা প্রথমে কি দেখবো না, প্রথমে দেখবো যে মহাবিদ্রোহটা কেন হয়েছে। ফার্স্ট অফ অল দেখো, আমাদের ভারতবর্ষের মধ্যে একটা খুব বিখ্যাত জিনিস ছিল, সেটা কি ছিল, সুতি বস্ত্র। আপনাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে একটা বিশাল বড় ইনকাম বা বিশাল বড় আমাদের ভারতবর্ষের নাম ছিল কি, না, সুতি বস্ত্র। সেটা বাইরে সমস্ত দেশে বিক্রি হতো। কিন্তু যখন ইংরেজরা এই ভারতে এলো, ভারতে যখন তারা আধিপত্য বিস্তার করলো, তখন এই ইংরেজরা কি করলো না, যে সুতি কাপড়, এই সুতি কাপড়ের ওপর ওরা ট্যাক্স চাপালো। তাহলে আমরা যদি সিপাহী বিদ্রোহ দেখতে পাই, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের একটা কারণ হিসেবে আমরা কি লিখতে পারি না, আমরা লিখতে পারি যে সুতি বস্ত্রের ওপর ট্যাক্স। সুতি বস্ত্রের উপর ট্যাক্স, সুতি বস্ত্রের উপর ট্যাক্স চাপিয়েছিল প্রথম, বলতে পারি আমরা। ইংরেজরা প্রথম কি করলো না, সুতি বস্ত্রের উপরে ট্যাক্স চাপালো। এছাড়াও এছাড়াও কি করেছিল না, কৃষকদের ওপর থেকে বিভিন্ন যে তারা যে শস্য ফলাতো সেই শস্যের ওপরে ট্যাক্স নিত, এবং জমিদারদের জমিদারি কেড়ে নিত। জমিদারদের জমিদারি কিভাবে কেড়ে নিত, যেখানে আমরা আরো একটা জিনিস আমরা লিখতে পারি 2 নম্বর দেখি না, কৃষকদের শস্যের উপর ট্যাক্স, শস্যের উপর ট্যাক্স, কৃষকদের শস্যের উপর ট্যাক্স ছিল। 3 নম্বর কি বলতে পারি না, জমিদারি কেড়ে নেওয়া, জমিদারি কেড়ে নেওয়া। তাহলে জমিদারদের জমিদারি কেড়ে নিত। জমিদারদের জমিদারিটা কিভাবে কেড়ে নিত, ধরো ইংরেজরা অনেক নিয়ম চালু করেছিল ট্যাক্স কালেকশনে। কি কি, রায়তওয়ারি, মুঘলওয়ারি, সূর্যাস্ত আইন, সত্য বিলোপ নীতি, এত আইন চালু করেছিল। এই আইনের মাধ্যমে ইংরেজরা কি বলতে চেয়েছিল না, এই আইনের মাধ্যমে ইংরেজরা বলতে চেয়েছিল যে তোমাদের একটা নির্ধারিত ট্যাক্স, এই ট্যাক্সটা যদি তোমরা নিয়মিত টাইম করে না দিতে পারো, মানে সময় করে যদি ট্যাক্স তোমরা জমা দিতে পারো, তাহলে তোমাদের জমি কেড়ে নেওয়া হবে। এটা কে বললো না, এটা বললো ইংরেজরা। তাহলে ধরো একটা ব্যাপার, সবার কিন্তু প্রতি বছর বা প্রতি মাসে এক অবস্থা থাকে না, সবাই একবারে কিন্তু এই ট্যাক্স জমা করতে পারে না, সম্ভব হয় না সবার। তাহলে কি হচ্ছে, যখন ধরো আমি যদি বলি, আমার হচ্ছে প্রতি মাসে যদি 2 টাকা ট্যাক্স, আমার হয়তো আমি আগের 3-4টে মাস দিয়েছি, কিন্তু আমার এখন সেই 2 টাকা দেওয়ার কোনো ক্ষমতা নেই, আমি দিতে পারছি না। তাহলে আমি না দিতে পারার কারণে ইংরেজ সরকার আমার কিন্তু এই জমিটা বাজেয়াপ্ত করে নিচ্ছে, আমার
জমিদারিটা কেড়ে নিচ্ছে, এই একটা ছিল। এটা হচ্ছে 3 নম্বর কারণ। এরপর যদি আমরা আরো কারণ দেখি, হ্যাঁ এরপরেও কি হচ্ছে না, এরপর আরো একটা কারণ ছিল উত্তরাধিকারী সমস্যা। আমরা কি বলতে পারি এটাকে, যদি আমি আমার একদম নিজের মতো করে দেখো, এই যে এই জিনিসটা, এটা তোমাদের কিন্তু বইয়েতে এবারে কিন্তু এটা নেই। এইবারে তোমাদের বইতে যেটা রয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিকটাকে, কিন্তু আমরা যদি প্রথমে যদি এর যদি ভিতটা কি না জানতে পারি, আমরা ভিতটা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা কিভাবে এই আন্দোলনটা হলো এই আন্দোলনটা বুঝতে পারবো না। শুধুমাত্র ঐতিহাসিক যে ব্যাখ্যা, সেই ঐতিহাসিক ব্যাখ্যা দিয়ে আন্দোলন বোঝা যায় না। তাহলে উত্তরাধিকারী সমস্যা কি, ইংরেজরা বললো যদি কোনো রাজার ছেলে না থাকে তাহলে কিন্তু হবে না, সেই রাজার রাজ্যটা বা সেই জমিদারের জমিদারিটা ইংরেজ সরকার কিন্তু কেড়ে নেয়। তাহলে ইংরেজ সরকার কেড়ে নিচ্ছে, এইরকম একটা সমস্যা হয়েছিল। আমরা নাম শুনেছি, আমরা নাম শুনেছি কার, আমরা নাম শুনেছি ঝাঁসি রানী লক্ষ্মীবাই। ঝাঁসি রানী লক্ষ্মীবাই যখন বসলো, সিংহাসনে বসতে গেল, তখন কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছিল। এছাড়াও তোমরা যদি দেখো, দত্তক পুত্র নেওয়া যাবে না। ধরো আমার একটা দত্তক পুত্র আছে, আমার বাচ্চা কাচ্চা হয়নি কোনোভাবে, তো আমি কি করেছি, আমি একটা পুত্র দত্তক নিয়েছি, অ্যাডপ্ট করেছি। তো আমার যে অ্যাডপ্ট করা বাচ্চাটা, সেটা আমার রক্তের সম্পর্কে নয়। তাহলে রক্তের সম্পর্কে যদি না হয় কোনো ছেলে, তাহলে কোনো জমিদার বা কোনো রাজা তাকে সিংহাসনে বসাতে পারবে না। তাহলে বুঝতে পারছো ইংরেজরা মানে কিরকম ভাবে টোটাল যে ভারতবাসীর ওপরে অত্যাচার করছে। শুধু শস্যের ওপর ট্যাক্স নয়, তোমার রাজ্যে কে বসবে, তোমার সিংহাসনে তুমি কাকে বসাবে, সেটাও নাকি এই ইংরেজদের থেকে আমাকে বুঝে নিতে হবে। এটা একটা তো গেল। এরপরে আরো কিছু সমস্যা ছিল। কি না, ইংরেজরা একটা খুব ভালো পলিসি চালাতো। কি পলিসি না, ইংরেজরা সমস্ত ভাবে ভারতীয়দের ওপরে অত্যাচার কিভাবে করা যায় এবং ভারতীয়দের কিভাবে মানে মুরগি বানানো যায়, পাতি বাংলা ভাষায় ভারতীয়দের আমরা কিভাবে মুরগি বানিয়ে ভারতীয়দের থেকে সমস্ত কিছু লুট করব, সেইটা কিন্তু ছিল কি না, সেইটা ছিল হচ্ছে ইংরেজদের প্রধান লক্ষ্য। ধরো একটা মানে টোটাল যদি আমি আমার ভারতবর্ষ আমার বাংলা দেখি, এখানে শুধু এক রাজা নেই, অনেক এখানে দুর্বল রাজা আছে। ইংরেজরা সেই দুর্বল রাজাগুলোর ঘরে ঘরে যেত, গিয়ে ওই রাজাগুলোকে বোঝাবো। ধরো আজ তুমি রাজা আছো, কোনো একটা অন্য রাজা তোমার পাশের বাড়ির রাজাটাকে বললো, তোমার পাশের ওই রাজাটা কিন্তু তোমাকে অ্যাটাক করতে পারে। তোমাকে যদি অ্যাটাক করে তখন কিন্তু তুমি কি করবে, তুমি কিন্তু ওর সঙ্গে লড়াই করতে পারবে না। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাদের সঙ্গে একটা চুক্তি করো, মানে তুমি আমাদের সঙ্গে বসো, বসে আমরা একটা ডিল ফাইনাল করি, যেটাই কি হবে না, সেখানে আমরা তোমার যদি কোনো বিপদ হয়, আমরা আমাদের যে সেনা আছে সেই সেনা দিয়ে তোমাকে সাহায্য করি। এইটা ইংরেজরা প্রতিশ্রুতি দিচ্ছে। এই প্রতিশ্রুতির ফলস্বরূপ কি হচ্ছে দেখো না, এই প্রতিশ্রুতির ফলস্বরূপ ইংরেজরা বলে দিল যে এই যে তোমাকে আমি দিলাম আমার সেনা, সেই জন্য তোমাকে মাসে একটা খরচ বহন করতে হবে। এই যুদ্ধ করতে যে টাকাটা আপনার লাগবে এই সেনাদের, সেই টাকাটা তোমায় দিতে হবে। এবার একটা জিনিস ভাবো, আজ যুদ্ধ হবে, কাল যুদ্ধ হবে, পরশু যুদ্ধ হবে, যুদ্ধ হবেটা কবে? তার তো কোনো ঠিক নেই যে যুদ্ধটা হবে কবে। এই যুদ্ধ কবে হবে তার ঠিক নেই, কিন্তু আমাকে কিন্তু এই টাকাটা কিন্তু কন্টিনিউ দিয়ে যেতে হচ্ছে, ওই ইংরেজ সরকারকে দিয়ে যেতে হচ্ছে। তাহলে সেটাও তো আমার ঘাড়ে একটা করের মতো। তাহলে তো এটা তো আমার সঙ্গে হয়ে গেল। পরবর্তীতে কি হলো, এবার যে পাশের বাড়ির রাজাটার কথা বললাম, ওই পাশের বাড়ির রাজাটার কাছে ইংরেজ সরকার চলে গেল, গিয়ে আমাকে যে কথাটা বলেছে সেম কথাটা ওকেও বললো। তাহলে হচ্ছে কি না, ইংরেজরা কিরকম একটা চক্রান্ত চালাচ্ছে ভাবো। মানে আমাকে বলছে আমি তোমাকে সেনা দেবো, পাশের বাড়ির রাজাকে বলছে তোমাকে দেবো, আরো তার পাশে বলছে তোমাকে দেবো, যত দুর্বল রাজা আছে সবাই কথা বলে দিল যে তোমাকে আমরা সেনা দিয়ে সাহায্য করবো। তাহলে এবার চিন্তা করো, ধরো এবার আমার সঙ্গে ওই পাশের বাড়ির রাজাটা যুদ্ধ লাগবে, তাহলে কিরাম হচ্ছে
না পাশের বাড়ির রাজাটার কাছে নিজের সেনা আছে, আমার কাছে নিজের সেনা আছে। তাহলে কোনোদিন হতে পারে একই দলে দুজন আর দুজনের সঙ্গে লড়াই করছে? এটা কোনোদিন হতে পারে? কোনোদিন হতে পারে না। তাহলে কি হলো না, দেখা গেল ওখানে যুদ্ধ করতে গিয়ে ওরাও কিছু পলিসি খাটিয়ে যে কোনো একটা রাজাকে হারিয়ে দিল। তাহলে যে রাজাটা হেরে গেল, ইংরেজরা কি করলো, গিয়ে ওই রাজাটার যে সম্পত্তি ছিল সেটাকে দখল করলো। তোমার সঙ্গেও চিটিংবাজি করলো। যে রাজাটা জিতলো ওকে কি বললো, বললো যে আমি তো সেনাবাহিনী দিয়েছিলাম তোমাকে জেতার জন্য, তোমাকে কি করতে হবে, তোমাকে তোমার জমিদারিটা আমাকে দিয়ে দিতে হবে, না হলে তোমার জমিদারি আমার আন্ডারে নিতে হবে, ইংরেজদের বশ্যতা স্বীকার করে তোমাকে চালাতে হবে। আর ওই যে রাজাটা হেরে গেল, ওর রাজ্যটা পুরো আমার, মানে ইংরেজদের। তার মানে কিরকম, মানে কি বলবো, এটা চুগলিবাজি পদ্ধতি ইংরেজরা ইউজ করতো। তার মানে মানুষকে কি করছে না, ভারতের মানুষকে মুরগি বানিয়ে পুরো ভারতটাকে লুটে নিচ্ছে। তাহলে আমি এখানে আরেকটা পয়েন্ট লিখতে পারি, আমি কি লিখতে পারি না, দুর্বল রাজাকে মিথ্যা প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি আমরা এটা লিখতেই পারি যে দুর্বল রাজাকে মিথ্যা প্রতিশ্রুতি। কি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেটা আমি এতক্ষণ বললাম। দেখ এখানে পয়েন্ট গুলো লেখা থাকলে তোমরা পয়েন্ট করে করে কি করতে পারবে, না সেই জিনিসটাকে তোমরা মনে করতে পারবে যে পয়েন্ট অনুযায়ী স্যার কি বোঝাচ্ছে এটা। তাহলে এই গেল দুর্বল রাজাকে মিথ্যা প্রতিশ্রুতি দিল। তাহলে দুর্বল রাজাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিল। 6 নম্বর, এর পরবর্তী পয়েন্ট কি ছিল না, এর যে পরবর্তী পয়েন্ট, এর পরবর্তী পয়েন্ট ছিল কি না, এর পরবর্তী পয়েন্ট ছিল এনফিল্ড রাইফেল। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এনফিল্ড রাইফেল। এই এনফিল্ড রাইফেলটা কি, তাহলে এখান থেকে আমি লিখি এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেল ভারতবর্ষে তখন নতুন নতুন ইংরেজরা আমদানি করলো এনফিল্ড রাইফেল নামে একটা বন্দুক। এই বন্দুকটাতে কি ছিল না, এই বন্দুকটাতে ছিল হচ্ছে, মানে এই এনফিল্ড রাইফেলটা কেন গুরুত্বপূর্ণ, এই এনফিল্ড রাইফেলে যে এটা তো একটা বন্দুক, এটা না গুলি ভরতো। এই যে গুলিটা ভরা হলো, একটা গুজব ছড়ালো যে এই যে গুলিটা ইংরেজ সরকার তৈরি করছে না, এতে গরু আর শুয়োরের চর্বি আছে, গরু আর শুয়োরের চর্বি দিয়ে কিন্তু এই এনফিল্ড রাইফেল তৈরি করা হচ্ছে, এনফিল্ড রাইফেলের গুলিটা। সরি, এখন কি, এখন আমরা ফ্রি ফায়ার খেলি, সেখানেও আমরা কি দেখেছি বন্দুকগুলোতে কি আছে না, বন্দুকগুলোতে যে গুলিগুলো ওগুলো অটোমেটিক ইউজ হয়, মানে তুমি মানে খাপ থেকে বার করে বন্দুকে ভরে দিলে, তুমি ডাইরেক্ট করে গুলি চালিয়ে দিলে, হয়ে গেল। কিন্তু তখনকার দিনে যে এনফিল্ড রাইফেল তৈরি হলো, এই এনফিল্ড রাইফেলে কিন্তু এরম ভাবে ছিল না, কি ছিল না, মানে বন্দুকের মানে গুলিটার যে কার্তুজ, সেই কার্তুজের উপরে একটা কোটিং থাকতো, ওই কোটিংটাকে দাঁতে করে ছিঁড়ে তারপরে বন্দুকের মধ্যে ভরতো। যখন গুজবটা ছড়ালো যে এই বন্দুকটার মধ্যে যে গুলি ভরছি আমরা, সেই গুলিটা গরু আর শুয়োরের চর্বি দিয়ে তৈরি। ফার্স্ট অফ অল, গরু হচ্ছে হিন্দুদের কাছে ভগবানের সমান। কেউ চাইবে না যে আমি গরুর মাংস মুখে ঠেকাই, এবং মুসলিমদের কাছেও শুয়োরের মাংসর কোনো জিনিস ওরা কিন্তু মুখে ঠেকায় না, ওরাও এর সঙ্গে মানে। তাহলে গরু আর শুয়োরের চর্বিতে যদি তৈরি হয়, তাহলে কি দেখা যাচ্ছে আমার, তাহলে দেখা যাচ্ছে যে ইংরেজরা আমাদের ধর্মীয় আঘাত হানছে, ইংরেজরা আমাদের ধর্মে আঘাত করছে। আমরা কি করে সেটা বুঝতে পারছি, আমরা এটা বুঝতে যখনই পারলো, এবং এই কথাটা যখন ছড়িয়ে গেল পুরো, মানে সমস্ত সিপাহীদের মধ্যে যখন ব্যাপারটা ছড়িয়ে গেল, তখন প্রথম প্রথম কোথায় লাগলো না, ব্যারাকপুর সেনা ছাউনি। ব্যারাকপুর সেনা ছাউনিতে প্রথম আন্দোলনটা শুরু হলো, ব্যারাকপুর সেনা ছাউনিতে প্রথম আন্দোলনটা শুরু হলো। এবং এই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল না, এই আন্দোলনের নেতৃত্ব দিল কে, মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল।
এই আন্দোলনের নেতৃত্ব দিল মঙ্গল পাণ্ডে। এবং এই যে বিদ্রোহটা দেখা দিল কোথায় না, ব্যারাকপুর ছাউনি। তার মানে আমরা যদি দেখি না, এই ছিল আমার সিপাহী বিদ্রোহ বলতে পারি আমরা এটাকে। ধরো আমি আমি বললাম এটাকে সিপাহী বিদ্রোহ। এটাকে সিপাহী বিদ্রোহ বলার কারণ আছে। কেন কারণ, এটা সিপাহী বিদ্রোহ কেন আমরা বলবো এটাকে? এখন দেখো, প্রথম মানে এতগুলো কারণ তো রয়েছে এখানে। প্রথম প্রথম যে কারণে আমার যুদ্ধটা শুরু হলো, সেইটা কিন্তু এই এনফিল্ড রাইফেলের গরু আর শুয়োরের চর্বি মেশানো বন্দুকের গুলি আছে এই কথাটা রটে, এই কথাটা রটার ফলে কিন্তু যুদ্ধটা শুরু হলো। প্রথম বিদ্রোহ দিল কোথায় না, ব্যারাকপুর সেনাজান। সেখানে আমরা এবার দেখবো কি না, এরপরে হচ্ছে মানে এইখানে মঙ্গল পাণ্ডেদের শুরু হলো, এরপর মিরাট, তারপর হচ্ছে আরো তুমি যদি ধরো ওখানে কঙ্গোজ, বুন্দেলখণ্ড, এই সমস্ত জায়গায় কিন্তু এই যে বিদ্রোহটা ছড়াবে। শুধু এটা কিন্তু এর পরবর্তীতে যদি আমি দেখি, এটা শুধুমাত্র এতে কোথায় না, শুধুমাত্র মানে ব্যারাকপুর বা সিপাহীদের মধ্যে থাকবে না, এই টোটাল বিদ্রোহটা কিন্তু আমার ছড়াবে সারা এরিয়াতে। এইগুলো হচ্ছে বিদ্রোহের কারণ। তাহলে মঙ্গল পাণ্ডে কি করছে না, মঙ্গল পাণ্ডে হচ্ছে যুদ্ধটাকে শুরু করলো। আমি এখানে বলতে পারি যে মঙ্গল পাণ্ডে কি হলো, বিদ্রোহটার আগুনটা দিয়ে দিল। বিদ্রোহের যে যদি একটা বিদ্রোহটাকে আমরা বোম ধরি, বিদ্রোহের বোমে আগুনটা মেরে দিল। এখান থেকে কি হচ্ছে না, এখান থেকে এবার ছড়াচ্ছে বিদ্রোহটা। বিদ্রোহটা এখান থেকে এবার কি হচ্ছে না, ছড়াচ্ছে। মিরাট যাবে, বুন্দেলখণ্ড যাবে, আরো বিভিন্ন ঝাড়খণ্ডের ওদিকটা ঢুকবে, উড়িষ্যার কিছুটা দিক ঢুকবে। তাহলে এই টোটাল এরিয়াটা কিন্তু গেল। এবার এটা তো গেল কারণ ছড়াচ্ছে। এর পরবর্তীতে কি হবে না, এর পরবর্তীতে যদি আমরা দেখি, তো এর পরবর্তীতে আমরা দেখব যে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত দেবে এই যুদ্ধটাকে, যেটা আমাদের এবারের বইয়ের মেন পার্ট। কি বলবে ওরা? ধরো এখানে কেউ বলছে যে এই বিদ্রোহটা হিন্দু মুসলিমের একটা যুদ্ধ, দাঙ্গা। কেউ বলবে এটা মুসলিমদের ষড়যন্ত্র, কেউ বলবে হিন্দু ব্রাহ্মণদের এটা প্ররোচনা। আবার এখানে ধরো কেউ, এখানে এরপর আমরা দেখবো যে কেউ বলবে এটা সিপাহী বিদ্রোহ, শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বা কৃষক বিদ্রোহ, এটাকে আমরা মহাবিদ্রোহ বলতে পারি না। কেউ বলবে না, এটাকে আমরা মহাবিদ্রোহই বলবো। আবার কোনো কোনো ঐতিহাসিক, আসছি ডিটেলসে আমরা পরে আসছি। এরপর হয়তো আবার কোনো ঐতিহাসিক বলবে যে আমরা এই যে বিদ্রোহটা হলো, এই বিদ্রোহটাকে আমরা কিন্তু মহাবিদ্রোহ বলবো, জাতীয় বিদ্রোহ বলবো, ইংরেজরাও বলবে। এইটা তো হলো। এইবার কি মানে এই যে খবরটা, এই খবরটা ছড়াবে। এখন যেমন কি, এখন ধরো কোনো একটা কোথাও কিছু কেস হলো, কি হয় কেস হলে না, খবরটা স্প্রেড হয়ে যায় কিছুক্ষণের মধ্যে, কিছু মিনিট কিছু ঘন্টার মধ্যে। কেন? ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবের মাধ্যমে। তখন কিন্তু এই জিনিসটা ছিল না। তাই জন্য কি হতো না, কোনো একটা জিনিসটা ছড়াতে গেলে, ছড়িয়ে পড়তে গেলে কোনো একটা খবর অনেকক্ষণ তাদেরকে টাইম নিতে হতো, অনেকক্ষণ টাইম নিতে হতো এবং অনেকক্ষণ টাইম লাগতো। কারণ ধরো এখান থেকে ওখানে যাবে, হয়তো ওই কমিটি যেখানে একটা আরো একটা অন্য কমিটি আছে, সেখানে চিঠি যাবে, সেখান থেকে তারা জানতে পারবে। হয়তো কখনো দেখা গেল খবরের কাগজে বেরোচ্ছে খবরটা, খবরের কাগজেও তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যেত না, এখনকার মতো ছিল না সিস্টেম। তাহলে এই কিছু হয়ে কিছুটা টাইম লাগতো। তাহলে ছড়ালো খবরটা, ছড়াবার পরে অনেক লোক এখানে যোগ দিল। এখানে কিন্তু শুধুমাত্র সিপাহীরা যোগ দেয়নি। এখানে দেখো, এখানে ফার্স্টে বলতো সুতি বস্ত্র করছে, শস্যের ওপর ট্যাক্স হচ্ছে, জমিদারদের জমিদারি কেড়ে নেওয়া হচ্ছে, এবং এখানে কি হচ্ছে, উত্তরাধিকারী সমস্যা দেখাচ্ছে এবং দুর্বল রাজাকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই সমস্ত কারণ যদি দেখি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এখানে কৃষক, ব্যবসায়ী, জমিদার, রাজা এরা সবাই কিন্তু যোগ দিচ্ছে। কোথায় যোগ দিচ্ছেন? এই যে সিপাহী বিদ্রোহ শুরু হলো, এই সিপাহী বিদ্রোহতে যোগ দিচ্ছে। এবং এতে যোগ দেওয়ার ফলেই আমরা কিন্তু এটাকে মহাবিদ্রোহ, কৃষক বিদ্রোহ, জাতীয় আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের আন্দোলন এত কিছু বলছি। এই হচ্ছে টোটাল ছোট জিস্ট। এইখানে আমরা বইয়ের পরিপ্রেক্ষিতে দেখব যে কোন রাজা বা কোন ঐতিহাসিক
কোন অধ্যাপক, তারা কে কি বক্তব্য দিচ্ছে, এইটা আমরা দেখবো এর পরবর্তীতে।